হ্যালো এভরিওয়ান। তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো রয়েছো এবং ছাত্ররা তোমরা সবাই পড়াশোনাও করছো। তো আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনায় চলে আসছি সেটা হচ্ছে বোর-বুরি স্কিম। এর আগের ক্লাসে আমরা কিন্তু বোরের পরমাণু মডেল সম্পর্কে জেনে নিয়েছিলাম। তো সেই পরমাণু মডেলের কি জেনেছিলাম? সেই পরমাণু মডেলে আমরা জেনেছিলাম যে পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথ নয়, কতগুলো সুনির্দিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট যে কক্ষপথেই কেবলমাত্র ইলেকট্রনগুলো আবর্তন করে। তো যার দরুন সেই সমস্ত সুনির্দিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট কক্ষপথ কিংবা সেই সমস্ত ব্যাসার্ধ বিশিষ্ট কক্ষপথগুলোর একটা নির্দিষ্ট শক্তি নিয়ে আর থাকে, সেই সমস্ত অঞ্চলগুলোকেই আমরা সুস্থির কক্ষপথ বলে উল্লেখ করেছি। তো সেই সুস্থির কক্ষপথে আবর্তন করলে ইলেকট্রনগুলো যে কোনো প্রকার শক্তি ক্ষয় হয় না কিংবা বিকিরণও করে না, সেটা আমরা জেনেছি। তো সেই সমস্ত যে তত্ত্বটা জানার পরে বিজ্ঞানী বোর এবং বুরি তৎকালীন সময়ে 1912 খ্রিস্টাব্দে একটা যে যাকে বলে এম্পেরিক্যাল ল কতগুলো দিয়েছিলেন, অর্থাৎ পরীক্ষা নিরীক্ষার উপর ভিত্তি করে দেওয়া যে সমস্ত সূত্রগুলোর কোনো কিন্তু গাণিতিক ব্যাখ্যা তখনো পর্যন্ত দেওয়া সম্ভব হয়নি। তো কেবলমাত্র পরীক্ষা নিরীক্ষার উপর ভিত্তি করেই যে সমস্ত সূত্রগুলো তৎকালীন সময়ে তারা দিয়েছিলেন বিজ্ঞানী বোর এবং বুরি। সেই স্কিম অনুযায়ী যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে সেই সমস্ত সুনির্দিষ্ট কক্ষপথে কিভাবে থাকে, কোন কক্ষপথে কতগুলো থাকে, আমরা কোন কক্ষপথগুলোকে যোজ্যতা কক্ষপথ বা যোজন কক্ষ বলে বলবো, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এর মধ্যে রয়েছে। তো এখানে কতগুলো যে এম্পেরিক্যাল লর মধ্যে আমরা যদি প্রধানত তিনটি যদি সূত্র আমরা ধরি, তিনটি সূত্র কি কি ছিল? এক নম্বর সূত্র ছিল যে বোরের পরমাণু মডেল অনুযায়ী নিউক্লিয়াস, যেখানে কিন্তু তখন পর্যন্ত নিউট্রন আবিষ্কৃত হয়নি, নিউট্রন কণা এবং বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকা যে ইলেকট্রনগুলো, বিভিন্ন কক্ষপথ নয়, কতগুলো সুনির্দিষ্ট কক্ষপথ, যাদের সেই সমস্ত কক্ষপথগুলোকে এখানে বিজ্ঞানী বোর কে, এল, এম কিংবা এন, ও এইরকম কক্ষপথের নামকরণ তিনি করেছিলেন। এবং সেই সমস্ত কক্ষপথ কে কোনটা? এক নম্বর কক্ষপথকে কে, 2 নম্বর কক্ষপথ এল, 3 নম্বর কক্ষপথ এম, 4 নম্বর কক্ষপথ এন। এইভাবে তিনি কক্ষপথগুলোর নামকরণ করে দিয়েছিলেন এবং তিনি ধরে নিয়েছিলেন যে এই সমস্ত যে কক্ষপথগুলোর শক্তি যে নির্দিষ্ট, ধরো মনে করি এটা প্রথম কক্ষপথ, তো এর শক্তি এই কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের শক্তির সমান। সেটাই হচ্ছে এই কক্ষপথের বা এই কক্ষের শক্তি E1। E2 হচ্ছে দ্বিতীয় কক্ষের শক্তি, E3, E4, E5 এই সমস্ত শক্তি স্তরে স্তরে এরা বা স্টেশনারি অরবিট বলে এখানে ধরা হচ্ছে। তো এই যে কক্ষপথগুলোতে কতগুলো ইলেকট্রন করে থাকবে, যে 2n² সূত্র অনুযায়ী, যেখানে n সমান আমরা 1, 2, 3 ইত্যাদি সংখ্যা আমরা বসিয়ে দে এই এক নম্বর কক্ষপথে কটা ইলেকট্রন থাকতে পারে, তোমরা এই সূত্র থেকে দেখতে পাচ্ছ। এক বসালে এই সূত্রে কে কক্ষপথ অর্থাৎ এক নম্বর কক্ষপথে ইলেকট্রন থাকবে 2 গুণিতক 1 স্কয়ার = 2। এল কক্ষপথ অর্থাৎ যেখানে n এর মান হচ্ছে 2, সেখানে কটা ইলেকট্রন থাকতে পারবে? 2 গুণিতক 2 এর স্কয়ার = 4 দুনে 8। এম কক্ষপথে কটা ইলেকট্রন থাকতে পারে? 2 গুণিতক 3 এর স্কয়ার অর্থাৎ 9 দুনে 18টি ইলেকট্রন। তারপরে রয়েছে এন কক্ষপথ, যেখানে n সমান 1, n সমান 2, n সমান সেখানে হয়ে যাচ্ছে 4। 2 * 4 স্কয়ার হচ্ছে 36। তো এই সূত্র অনুযায়ী কতদূর পর্যন্ত থাকবে? তিনি বলেছিলেন যে 4 নম্বর, এনটা কত হবে? 4 এর থেকে
ছোট হতে হবে এবং 4-এর সমান হতে হবে, সেই সমস্ত কক্ষপথ পর্যন্ত ইলেকট্রনগুলো এই সূত্র মেনেই বসবে, থাকতে পারে। দ্বিতীয়ত কি, সেই স্কিম অর্থাৎ যে এম্পিরিক্যাল ল এর আরেকটা স্কিমে যে সূত্রে তিনি বলেছিলেন কি, যে সর্বশেষ কক্ষপথে অর্থাৎ আলটিমেট যে অরবিট, যেটা কোনো পরমাণুর নিউক্লিয়াসে থাকা প্রোটন সংখ্যার সঙ্গে সঙ্গতি রেখে ইলেকট্রন সংখ্যা, সেই ইলেকট্রন সংখ্যা অনুযায়ী যতগুলো শেষ কক্ষপথ হবে, সেই শেষ কক্ষপথে অর্থাৎ আলটিমেট কক্ষপথে কখনো কিন্তু 8টির বেশি ইলেকট্রন থাকতে পারবে না। তৃতীয়ত আরো কি বলেছিলেন, যে শেষ কক্ষপথের আগের কক্ষপথ অর্থাৎ যাকে আমরা ইংরেজিতে পেন আলটিমেট অরবিট বলি, শেষ ইংরেজি আলটিমেট যে অরবিট, পেন আলটিমেট অর্থাৎ শেষের আগের কক্ষপথ, সেখানে কয়টি থাকবে না 18টির বেশি আবার ইলেকট্রন থাকবে না। তো এই রকম ভাবে 3টা এম্পিরিক্যাল ল, সঙ্গে সঙ্গে আরো একটা যে বিশেষ সংযোজন তিনি করেছিলেন কি, যে ইলেকট্রনগুলো সব সময় কম শক্তি স্তর থেকে ধীরে ধীরে কক্ষপথগুলোতে সাজিয়ে থাকতে চায়। তো সেই অনুযায়ী কখনো কখনো কিন্তু কক্ষপথে যে সব সময় এরকম ভাবে সাজিয়ে থাকবে তা নয়, কখনো কখনো তারা কিন্তু ওভার করে যে পূর্ববর্তী তার পরবর্তী শক্তি স্তরেও চলে যেতে পারে। অর্থাৎ কক্ষপথগুলো থাকা ইলেকট্রনগুলো কখনো এই যে পুরো সম্পূর্ণ ভর্তি হওয়ার পূর্বেই পরবর্তী যে কক্ষপথে পৌঁছে যাবে, এইটা কখনো কখনো তারা ব্যতিক্রম অবজার্ভ করেছিলেন। তো সেই রকমের অবজারভেশন গুলোর উপর ভিত্তি করে যে 3টি এম্পিরিক্যাল ল, এম্পিরিক্যাল ল বলতে কি বললাম, যে যেগুলো কিন্তু কেবলমাত্র পরীক্ষা নিরীক্ষার উপর বেস করেই সেগুলোকে দেওয়া হয়েছিল। তো এই সূত্র অনুযায়ী আমরা এখন চলে আসছি যে এই রকম প্রোটন সংখ্যা 1 থেকে 20 পর্যন্ত, বিশেষ করে নবম শ্রেণীতে এটা কিন্তু তোমাদের জানতেই হবে, 1 থেকে 20 পর্যন্ত যে বিভিন্ন মৌলগুলো আবিষ্কৃত হয়েছে পারমাণবিক ক্রমাঙ্ক বিশিষ্ট, তাদের ইলেকট্রন বিন্যাসটা কিন্তু তোমাদের করতে হবে। এবং সেই অনুযায়ী তোমরা দেখো, যে কোনো পরমাণুর যে সর্বশেষ কক্ষপথটা থাকছে, সেই কক্ষপথ এখানে আমাদের ছবি অনুযায়ী ও কক্ষপথটা হচ্ছে সর্বশেষ কক্ষপথ। তো এই কক্ষটাকে আমরা কি বলে বলবো, এটা হচ্ছে যোজ্যতা কক্ষ বা যোজন কক্ষ বলেও বলবো। কারণ এই কক্ষপথে থাকা যে ইলেকট্রন গুলো কোনো বিক্রিয়ার সময় বা কোনো মৌলের সঙ্গে মৌল থেকে অন্য কোনো যৌগ তৈরি করার সময় সেই ইলেকট্রন গুলো কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এবং সেইটাকে বলা হচ্ছে যোজন কক্ষ। এই যোজন কক্ষটাতে থাকা ইলেকট্রন গুলো, তাহলে যতগুলো ইলেকট্রন থাকবে তারা সবাই কিন্তু অংশগ্রহণ করতে পারে। তো এরপরে আমরা চলে আসছি যে 1 থেকে 20 পর্যন্ত যে বিভিন্ন পারমাণবিক ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলগুলো, তারা তাদের ইলেকট্রন বিন্যাসটা নিয়ে। তো 1 থেকে 20 পর্যন্ত তোমাদের বইতে একটা সুন্দর ছক দেওয়া আছে, অর্থাৎ আমাকে মৌলটির নাম জানতে হবে, তার চিহ্ন জানতে হবে, তারপরে কি তার পারমাণবিক ক্রমাঙ্কটাও জানতে হবে, এইগুলো তোমাদের জানতে হবে। তারপরেই পারমাণবিক ক্রমাঙ্ক সমান ইলেকট্রন সংখ্যা, আমরা জানি ইলেকট্রন সংখ্যাটা তোমাকে আগে বের করে ফেলতে হবে। তারপরেই আমরা চলে আসব যে কোন কক্ষতে কটা ইলেকট্রন থাকবে সেইটা নিয়ে, অর্থাৎ কক্ষপথে ইলেকট্রন আমরা কে, এল, এম, এন এরকম বিভিন্ন কক্ষপথের নাম দিয়ে দিচ্ছি। তো মৌলগুলো 1 থেকে 20 পর্যন্ত নাম, তাদের আমি নামটা তোমরা চিহ্ন হিসাবে, চিহ্নটাকে আমরা লিখছি চিহ্ন সংকেত। তোমরা জানো যে
পরমাণুকে সাংকেতিক আকারে যার দ্বারা প্রকাশ করা হয় সেটা হচ্ছে চিহ্ন, আর অণুগুলোকে সংকেতের সাহায্যে যাদের দ্বারা প্রকাশ করা হয় সেটা হচ্ছে অণুগুলোকে প্রকাশ করা হয় সংকেতের সাহায্যে, আর পরমাণুগুলোকে প্রকাশ করা হয় চিহ্নের সাহায্যে। তো এটা হাইড্রোজেন পারমাণবিক ক্রমাঙ্ক 1, ইলেকট্রন 1, কে কক্ষে থাকবে 1। হিলিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 2, ইলেকট্রন সংখ্যাও 2 হবে, তাহলে দুটো 1 নম্বরে দুটো সর্বোচ্চ থাকতে পারে। তারপরে হবে লিথিয়াম, যার পারমাণবিক ক্রমাঙ্ক 3, ইলেকট্রন সংখ্যাও হবে 3, কে কক্ষতে 2, এল কক্ষতে থাকবে তারপরে 1। অর্থাৎ আমরা জেনেছি যে কোন কক্ষে সর্বোচ্চ থাকতে পারে 2, সর্বোচ্চ থাকতে পারে 8টি, সর্বোচ্চ থাকতে পারে 18টি, সর্বোচ্চ থাকতে পারে 32টি। আপাতত এতদূর পর্যন্ত আমাদের যেতে হবে না, কারণ 20 পর্যন্তই আমরা জানবো। তারপরে লিথিয়ামের পর বেরিলিয়াম, এর হচ্ছে 4, তাহলে ইলেকট্রন সংখ্যা হবে 4, 2, 2। তারপরে বোরন, বোরন এটা হচ্ছে বোরনের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 5, এখানে আমরা তার ইলেকট্রন সংখ্যাও 5, 2, 3, 8টা সর্বোচ্চ থাকতে পারে। এরপরে চলে আসছি কার্বন, 6টা ইলেকট্রন, তাহলে 2, 4। তারপরে চলে আসছি বোরন কার্বন, তারপরে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপরে ফ্লোরিন, তারপরে নিয়ন, তারপরে চলে আসছি সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, তারপরে ফসফরাস, তারপরে সালফার, তারপরে চলে আসবো সালফার হচ্ছে 16, তারপরে 17তে হচ্ছে ক্লোরিন, 18তে হচ্ছে আর্গন, পটাশিয়াম এন্ড ক্যালসিয়াম। তো মৌলগুলোকে আমরা একসঙ্গে লিখে নিলাম যাতে করে সুবিধা হয়। নাইট্রোজেনের 7, অক্সিজেনের 8, ফ্লোরিনের 9, নিয়নের 10, সোডিয়ামের 11, ম্যাগনেসিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14, ফসফরাস 15, সালফার 16, ক্লোরিন 17, আর্গন 18, পটাশিয়াম 19 এন্ড ক্যালসিয়াম 20। এই পারমাণবিক সংখ্যা অনুযায়ী তোমরা ইলেকট্রন বিন্যাসটা নিশ্চয়ই বইতে করে দেওয়া আছে, তোমরা বুঝেছো, বুঝতেও পারবে। তো আগে পারমাণবিক ক্রমাঙ্কটা তোমরা মনে রাখলেই তার ইলেকট্রন সংখ্যাটা সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে। তো এটা লেখার দরকার ছিল না, তবুও আমরা তোমাদের বোঝার সুবিধার্থে আমরা এটা লিখছি। তো এইবারে দেখো 7টা ইলেকট্রন যখন হচ্ছে নাইট্রোজেনের, তো 2, 5, কারণ সর্বোচ্চ থাকতে পারে 8টা। 8টা যখন হচ্ছে তখন থাকবে 2, 6, অক্সিজেনের দ্বিতীয় কক্ষে 6টা ইলেকট্রন। ফ্লোরিনের দেখো 2, 7টা কক্ষপথে। এরপরে নিয়ন থাকবে 2, 8। দেখো তোমরা সোডিয়ামের এর পরে 2, 8, 1। এইখানে তোমরা বোরবুরি স্কিমের যে একটা এম্পিরিক্যাল ল বলেছিল যে কক্ষপথে, শেষ কক্ষপথে কখনো 8টার বেশি থাকবে না, তো 8 এর বেশি যখনই হচ্ছে একটা পরের কক্ষপথে চলে এসেছে। তো এইভাবে 11 হলো, 12তে 2, 8, 2, তারপরে 2, 8, 3, 2, 8, 4, 2, 8, 5, তারপরে 2, 8, 6, 2, 8, 7, 2, 8, আর যে 10 শেষ কক্ষপথে 18। তারপরে 2, 8, 8, 1। এইখানে একটা বোরবুরি স্কিমের যে ইউজটা হলো, এখানে দেখলাম ক্যালসিয়ামের 2, 8, 8, 2। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে শেষ কক্ষপথে থাকা ইলেকট্রন গুলো হচ্ছে যোজ্যতা কক্ষের ইলেকট্রন। তোমরা এখানে ভালো করে অবজার্ভ করলে দেখবে যে ইলেকট্রনের সংখ্যাগুলোর একটা যে সিমেট্রিক্যাল ওয়েতে পরপর তারা বসছে, নির্দিষ্ট সংখ্যার পর আবার কিন্তু রিপিট করছে, একটা তারপরে দুটো, এই করে করে সর্ববহিষ্ঠ কক্ষে থাকা ইলেকট্রনের সংখ্যা। তো এই সর্ববহিষ্ঠ কক্ষে থাকা ইলেকট্রন সংখ্যা দেখেই আমরা কিন্তু যোজ্যতা লিখে থাকি, অর্থাৎ এই সংখ্যক ইলেকট্রন থাকা মানে সেই ততগুলো পরমাণুর সঙ্গে সে জুড়তে পারবে। তো তোমরা দেখতে পাচ্ছ সোডিয়ামের যোজ্যতা কত হবে 1, আবার হাইড্রোজেনের যোজ্যতা কত হবে 1, হিলিয়ামের
তোমরা একটা জিনিস খেয়াল করো, যে কক্ষপথে সর্বোচ্চ জটা ইলেকট্রন থাকতে পারে সেটা যদি ফুলফিল হয়ে যায় তখন কিন্তু তার যোজ্যতা হয় শূন্য। সাধারণত সে আর কারোর সঙ্গে বিক্রিয়া করবে না বা বিক্রিয়া অংশগ্রহণ করবে না। দেখো যেখানে 8 পুরো কভার হয়ে গেছে, এখানে পুরো ভর্তি হয়ে গেছে, 8টা থাকতে পারে 8টা কভার হয়েছে, এর হবে যোজ্যতা শূন্য। আবার ঠিক সেম কেস এখানেও আমরা দেখতে পারবো আর্গনের ক্ষেত্রে, এখানেও যোজ্যতা হবে 0। বাকি সব ক্ষেত্রে কিন্তু যোজ্যতা গুলো তার সর্বশেষ কক্ষে থাকা ইলেকট্রনের সংখ্যা। তবে আবার দেখো যখন এই যে 4 যোজ্যতা পর্যন্ত হচ্ছে তার যোজ্যতা 4, কিন্তু যখনই সর্বশেষ কক্ষপথে 5টা ইলেকট্রন হয়ে যাচ্ছে তখন কিন্তু এই পরমাণুটা তার সর্বশেষ কক্ষপথে 8 করতে যাওয়ার চেষ্টা করবে এবং তার যোজ্যতা হবে কিন্তু 3। তাহলে এই যোজ্যতা কিন্তু 5 হবে না। 5টা ইলেকট্রন কিন্তু কারোর সঙ্গে আদান প্রদান করবে না, কারণ আমরা এর পরবর্তী পর্যায়ে যখন জানবো যে ইলেকট্রন গুলো যদি দুটো পরমাণু ব্যবহার করে একই সঙ্গে তাহলে সে দুটোরই অংশে পরিণত হবে। অর্থাৎ 5টা যদি ব্যবহার করে একই সঙ্গে তাহলে 5 5 10 হয়ে যাবে সর্ববহিষ্ঠ কক্ষে, যেটা সে হবে না। সেই 5টা থাকলেও এর মধ্যে সে 3টাকে নিয়ে অন্য কারোর সঙ্গে শেয়ার করবে, অর্থাৎ 5 3 8 হবে। তো এইভাবে যোজ্যতা গুলো কিন্তু এই 6টা ইলেকট্রন থাকলেও এর যোজ্যতা হবে কিন্তু 2, কারণ দুটোর সঙ্গে সংযুক্ত হলেই তার বাইরে 8টার বেশি যেহেতু হতে পারে না, তাই যোজ্যতা হবে কিন্তু 2। তো এইরকম এই অনুযায়ী তোমরা কিন্তু দেখবে যোজ্যতা গুলো এইভাবে ভ্যারি করছে। তো এইভাবে তোমরা আজকের এই ছোট্ট ক্লাসে তোমরা জানলে যে বোর-বুরি স্কিমটা কি। বিজ্ঞানী বোর যে তার পরমাণু মডেল দিয়েছিলেন সেই মডেলের অনুযায়ী কোথায় কত সংখ্যক ইলেকট্রন থাকবে তার একটা এম্পিরিক্যাল ল জানলে, এবং মৌলগুলোর নাম আমি আর লিখিনি, তোমরা নিশ্চয়ই জানতে পারছো, চিহ্ন দেখেই বুঝতে পারছো, এগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো এটাই পরবর্তীকালে দশম শ্রেণীতে তোমরা পর্যায় সারণী চ্যাপ্টারে 1 থেকে 118টি মৌল যেগুলো আবিষ্কৃত হয়েছে তাদের প্রত্যেকের পারমাণবিক ক্রমাঙ্ক, চিহ্ন, এই সমস্ত অনেক কিছু তোমরা জানতে পারবে। তো এইখান পর্যন্ত তোমরা দেখো ভিডিওটাকে ভালো করে।